শিক্ষক স্ত্রী বেকার স্বামীকে ছেড়ে দিয়েছে। বছর পরে স্বামী কালেক্টর হয়ে মিলেছে। তারপর যা হয়েছে তা কেউ ভাবেনি। কারণ কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল এটা হয় যে সে অবস্থা দেখে সম্পর্কের ওজন নির্ধারণ করে এবং মানবতা দেখে নয়। এই সত্যি গল্পেরও কিছু এমনই বেদনাদায়ক সত্যতা আছে যা আজকের সমাজের পতি-পত্নীর জন্য একটা আয়না। পুরো গল্প জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, কানপুরের বাসিন্দা প্রদীপ একটা শান্ত, পরিশ্রমী এবং স্বপ্নে ভরা ছেলে। বাড়ির অবস্থা সাধারণ ছিল, কিন্তু তার স্বপ্নগুলো বড় ছিল। সে ছোটবেলা থেকে আইএএস হতে চাইত এবং সেই স্বপ্নই তাকে তার পড়াশোনায় ডুবিয়ে দিয়েছিল। ওদিকে জ্যোতি ছিল স্মার্ট, স্বনির্ভর, কানপুরের একটা সরকারি স্কুলে শিক্ষিকা। সে তার ক্যারিয়ার নিয়ে স্পষ্ট ছিল, স্থির চাকরিতে ছিল এবং নিজের পায়ে দাঁড়িয়েছিল। দুজনের বিয়ে পরিবারের ইচ্ছায় হয়েছিল। প্রথম কয়েক মাস খুব ভালো কেটেছিল। জ্যোতি ভেবেছিল প্রদীপ যদিও বড় অফিসার নয়, কিন্তু হৃদয়ের ভালো, সময় আসলে এগিয়ে যাবে। কিন্তু আসল পরীক্ষা তখন শুরু হয়েছিল যখন প্রদীপ ইউপিএসসির প্রস্তুতি শুরু করেছিল। জ্যোতির চাকরি চলছিল, সে বাড়ি সামলাত, প্রদীপের প্রয়োজনীয়তা পূরণ করত এবং চেষ্টা করত যাতে সে বিব্রত না হয়। কিন্তু সময় কেটে যেতে লাগল। 1 বছর, 2 বছর, তারপর প্রথম প্রচেষ্টা ফেল, দ্বিতীয় প্রচেষ্টা ফেল, বাড়ির পরিবেশ বদলাতে লাগল। জ্যোতির সহকর্মীরা বলতো, তুমি এতটা ভালো চাকরিতে আছো, তোমার স্বামী কতকাল বেকার থাকবে। আত্মীয়রা তির্যক মন্তব্য করত, এতটা পড়াশোনা করা লোকেরাও ইউপিএসসি পাশ করতে পারে না, এ কোথায় পাশ করবে। ধীরে ধীরে জ্যোতির মনে অসন্তোষ বাড়তে লাগল। এক রাতে সে প্রদীপকে বলল, তোমাকে বোঝা যায় না, ইউপিএসসি সবার বাসের কথা নয় এতটা, বয়স কেটে যাচ্ছে, কোনো চাকরি করো। প্রদীপ শান্ত স্বরে বলল, জ্যোতি, আমাকে আরও একটু সময় দাও, আমি পাস করব, বিশ্বাস করো। জ্যোতি বিরক্ত হয়ে গেল। বাস, এটাই শুনে এসেছি, তোমার চাকরি চাই, স্বপ্ন নয়। এটা প্রথমবার ছিল যখন তার কথাগুলো প্রদীপের হৃদয়কে গভীর আঘাত দিয়েছিল। দিন কেটে যেতে লাগল। জ্যোতির মনে রাগ, তুলনা এবং তির্যক মন্তব্য ভরতে লাগল। সে স্কুল থেকে ফিরে প্রদীপের হাতে বই দেখে জ্বলে উঠত। এতে কি লাভ হবে? কতকাল আমার বেতনের উপর জীবন কাটাবে? একদিন জ্যোতি কঠিন লহজায় বলল, আমি এমন মানুষের সাথে থাকতে পারি না যার কাছে না চাকরি আছে না ভবিষ্যৎ। আমার একটা স্থির জীবন চাই। প্রদীপ ভেঙে পড়ল। সে বলল, জ্যোতি, আমি তোমাকে ভালোবাসি, আমার স্বপ্নগুলো বোঝো, আমি পরিশ্রম করছি। কিন্তু জ্যোতির হৃদয় বদলে গিয়েছিল। পরিস্থিতি, লোকের কথা, নিজেরই অহংকার সবকিছু তার সিদ্ধান্তকে কঠোর করে দিয়েছিল। অবশেষে সে ডিভোর্স চাইল। প্রদীপ অনেক বাধা দিল, অনেক বোঝাল, কিন্তু জ্যোতির উত্তর একটাই ছিল, আমার ভবিষ্যৎ তোমার সাথে নিরাপদ নয়। কয়েকদিনের মধ্যে ডিভোর্স হয়ে গেল। জ্যোতি তার ছোট বাড়িতে স্কুলের চাকরি করে থাকল এবং প্রদীপ একা শহর ছেড়ে দিল্লি চলে গেল, একটা ভাঙা হৃদয় নিয়ে। কিন্তু ভাঙা হৃদয়ের মানুষ যদি স্বপ্ন দিয়ে গড়া হয়, তাহলে তারা হারে না। প্রদীপ চাকরি ছেড়ে দিল, ঘর বদলাল, বন্ধুত্ব দুনিয়া থেকে দূর, শুধু পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। ক্ষুধার্ত দিন, জাগ্রত রাত, কারো সাথে কথা পর্যন্ত না, শুধু একটা ব্যথা, জ্যোতিকে প্রমাণ করা যে সে অসফল নয়। তৃতীয় প্রচেষ্টা ক্লিয়ার, ইন্টারভিউ ক্লিয়ার, চূড়ান্ত লিস্টে নাম এলো। সেই দিন প্রদীপ কেঁদে উঠল, খুশিতে নয়, সেই ব্যথা থেকে যা বছর ধরে জমা ছিল। কয়েক মাস পরে নোটিফিকেশন এলো, প্রদীপ মিশ্র আইএএস, কর্ণাটক ক্যাডার, প্রথম পোস্টিং কালেক্টর। কানপুর দেহাত, সেই শহর যেখানে জ্যোতি থাকত, সেই শহর যেখানে তার ভাঙা সম্পর্ক দাফন ছিল। এবং ভাগ্য দুজনকে সেই মোড়ে দাঁড় করিয়ে দিল যেখান থেকে গল্পের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় শুরু হতে যাচ্ছিল। একদিন একটা রিপোর্ট এলো যে কানপুর দেহাতের কোণে একটা খুব গরিব পরিবার থাকে, যাদের সাহায্যের প্রয়োজন। কালেক্টর হওয়ার নাতে প্রদীপ নিরীক্ষণের জন্য পৌঁছাল। তালিকায় একটা নাম দেখে তার ধড়কন থেমে গেল। জ্যোতি সেন, প্রাইমারি স্কুল শিক্ষিকা, বাসস্থান ঝুপড়ি এলাকা। বছর পরে তার চোখ প্রথমবার ভয় পেল। কি, জ্যোতি এমন অবস্থায় পৌঁছে গিয়েছে? সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছাল। যেই জিহ্বা থামল, সামনে সেই মুখ ছিল যাকে সে কখনো হৃদয় থেকে বের করেনি। জ্যোতি ফ্যাকাশে শাড়িতে, মুখে ক্লান্তি, হাতে স্কুলের কপি এবং বাড়ি একটা ভাঙা ঘর। সে প্রদীপকে দেখল। চিনে নেওয়ার সাথে সাথে তার মুখ সাদা হয়ে গেল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেল এবং প্রদীপের মুখ থেকে শুধু একটা ভাঙা বাক্য বেরোল, জ্যোতি, তুমি এখানে? এবং সেই মুহূর্তে জ্যোতির মুখে যে লজ্জা,
যে অনুতাপ, যে ভাঙা ছিল, সেটা শুধু মুখ নয়, সেটা তার পুরো জীবনের ব্যথা ছিল, যা হঠাৎ প্রদীপের সামনে খোলামেলা দাঁড়িয়ে গিয়েছিল। প্রদীপ কিছু পদক্ষেপ সামনে বাড়াল, কিন্তু জ্যোতি অজান্তেই এক পদক্ষেপ পিছিয়ে নিল, যেন সে নিজেকে লুকাতে চাইছিল, যেন সে চাইছিল না যে প্রদীপ তার এই অবস্থা দেখুক। জ্যোতির আওয়াজ কাঁপছিল, তুমি এখানে কেন এসেছ প্রদীপ? প্রদীপ চোখ নিচু করল। সে কালেক্টর ছিল, কিন্তু সেই সময় না তার পোস্ট বলছিল, না তার রুতবা, শুধু একটা ভাঙা সম্পর্ক বলছিল। জ্যোতি, আমি নিরীক্ষণে এসেছিলাম, ফাইলে তোমার নাম দেখে নিজেই পা এখানে এসে গেল। জ্যোতির ঠোঁট কাঁপল, কিন্তু ভিতর থেকে আওয়াজ যেন কেউ বন্ধ করে দিয়েছে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। প্রদীপ ধীরে করে জিজ্ঞাসা করল, তুমি এখানে এই অবস্থায় কেন? জ্যোতি সাহস জুটাল, আমার পাপার ক্যান্সারের খরচ স্কুলের বেতন থেকে চলেনি, বাড়ি বেচতে হয়েছিল, তারপর ভাড়াও দিতে পারিনি, শুধু এই জায়গা বাকি ছিল। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু পড়ল, কিন্তু সে তৎক্ষণাৎ পুছল, যেন নিজেকে দুর্বল দেখানো তার জন্য স্বীকার্য নয়। প্রদীপের হৃদয়ে ভিতর পর্যন্ত হিলে গেল। সে ভাবতেও পারেনি যে সে মেয়ে যে কখনো তাকে অসফল বলেছিল, আজ এতটা ভেঙে পড়বে। জ্যোতি, তুমি সাহায্য কেন চাওনি? প্রদীপের আওয়াজ ভরে এলো। জ্যোতি ধীরে ভাঙা স্বরে বলল, যে মানুষকে আমি ছেড়ে দিয়েছি, যাকে আমি বলেছি যে সে আমার যোগ্য নয়, তার কাছে সাহায্য চাওয়ার সাহস আমার ভিতরে কখনো ছিল না। কিছু পল দুজনে চুপ ছিল। চুপ্পির ওজন এতটা ভারী ছিল যে হাওয়াও থেমে গিয়েছে মনে হচ্ছিল। প্রদীপ প্রথমবার তার পোস্ট ছাড়িয়ে গিয়ে হৃদয়ের কথা বলল, জ্যোতি, আমরা দুজনেই ভুল করেছিলাম। আমি ফেল হয়েছিলাম, তুমি চাপে এসে আমাকে ছেড়ে দিয়েছিলে, কিন্তু আজ আমি শুধু এটা জিজ্ঞাসা করতে চাই, তুমি ঠিক আছো? জ্যোতি মাথা ঝুঁকিয়ে নিল। এবার চোখে অশ্রু নয়, বরং একটা গভীর অপরাধ বোধ ছিল। প্রদীপ, আমাকে তোমার উপর বিশ্বাস রাখা উচিত ছিল, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। লোকের কথা, ভবিষ্যতের ভয়, সবকিছু আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি তোমাকে ছেড়ে সবচেয়ে বড় ভুল করেছি। প্রদীপ তার চোখে দেখল, বছরের দূরত্ব এক পলে গলে যাচ্ছে মনে হল। জ্যোতি, ভুল শুধু তোমার নয়, আমিও হয়তো তোমাকে স্বপ্নের মূল্য তো বোঝাতে পেরেছি, কিন্তু ব্যথার নয়। জ্যোতি কেঁদে উঠল, না প্রদীপ, ভুল আমার ছিল। আমি অবস্থা দেখে সম্পর্ক ভেঙে দিয়েছি, এবং তুমি স্বপ্ন দেখে সম্পর্ক নিভিয়েছ। আজ দেখো, তুমি কালেক্টর এবং আমি এই অবস্থায় আছি। তার আওয়াজে কোনো ঈর্ষা নয়, কোনো তুলনা নয়, শুধু অনুতাপ ছিল। এই মধ্যে ঝুপড়ির ভিতর থেকে দুর্বল কাশির আওয়াজ এলো। এটা পাপা? প্রদীপ জিজ্ঞাসা করল। জ্যোতি মাথা নাড়ল, হ্যাঁ, খুব অসুস্থ, ওষুধের খরচ, অপারেশন কিছুই ঠিকমতো করাতে পারিনি। প্রদীপ ১ সেকেন্ডও না ভেবে ভিতরে গেল। জ্যোতি ভয় পেল। প্রদীপ, থামো, বাড়ি খুব ছোট, ভিতরে যেও না। কিন্তু প্রদীপ থামতে পারল না। সে ঝুপড়ির ভিতরে গেল, এবং যেই পলে সে জ্যোতির পিতার অবস্থা দেখল, তার হৃদয় ভেঙে ছড়িয়ে পড়ল। একটা বুড়ো মানুষ, জরাজীর্ণ বিছানা, শ্বাসে কষ্ট, এবং চারপাশে ওষুধের খালি প্যাকেট। জ্যোতির পিতা ধীরে করে চোখ খুলল। চিনে নেওয়ার সাথে সাথে তাদের চোখ ভরে এলো। প্রদীপ, বেটা, তুমি এত বছর পরে। প্রদীপ তাদের পায়ে ছুল। কাকা, আমি দেরি করে এসেছি, কিন্তু এখন সব ঠিক করে দেব, চিন্তা করবেন না। জ্যোতির হৃদয় ফেটে গেল। সে পিছনে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সেই মানুষের হাত, যাকে সে ছেড়ে দিয়েছিল, আজও তার পিতার পা ছুঁয়ে নিচ্ছে। প্রদীপ বাইরে এলো এবং জ্যোতিকে বলল, আজ সন্ধ্যায় সবচেয়ে ভালো ডাক্তার নিয়ে আসব। তোমার পাপার চিকিৎসা আমার দায়িত্ব। জ্যোতি কাঁপতে কাঁপতে বলল, প্রদীপ, এতটা সাহায্য কেন? আমাদের সম্পর্ক তো। প্রদীপ কথা শেষ করতে দিল না। জ্যোতি, সম্পর্ক ডিভোর্সের কাগজে ভাঙে না, হৃদয় থেকে ভাঙে, এবং আমার হৃদয় আজও অতটা মানুষ। জ্যোতি কিছু বলতে পারল না, শুধু অশ্রু বের হল। প্রদীপ ঘুরে যেতে লাগল, কিন্তু তার পা জ্যোতির দিকে থেমে গেল। সে পিছনে ঘুরে বলল, জ্যোতি, আমি আজ আবার জিজ্ঞাসা করছি, তুমি ঠিক আছো? জ্যোতি প্রথমবার সত্যি করে উত্তর দিল, না প্রদীপ, আমি ঠিক নেই। জ্যোতির আওয়াজ ভেঙে হাওয়ায় মিলে গেল। এত বছরে প্রথমবার সে কারো সামনে তার দুর্বলতা স্বীকার করল। প্রদীপ তার চোখে দেখল, সেই চোখ যা কখনো স্বপ্নে ভরা ছিল, আজ খালিপনায় ভরা ছিল। কালেক্টরের কঠোরতা এক পলে গলে গেল। তার ভিতরে শুধু একটা মানুষ বাকি ছিল, যে তার ভুলে যাওয়া গল্প আবার সামনে দাঁড়িয়ে দেখছিল। জ্যোতি, প্রদীপ ধীরে করে বলল, যদি তুমি ঠিক না থাকো,
তাহলে একা কেন সহ্য করছো এসব? জ্যোতি ভাঙা দেয়ালের দিকে দেখতে দেখতে বলল, কারণ আমি নিজেই সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমাকে ছেড়ে দিয়েছিলাম। এখন কি করে বলি যে আমার তোমার প্রয়োজন? তার স্বর এতটা ভাঙা ছিল যে শুনে পাথরও গলে যাবে। প্রদীপ নরম করে বলল, প্রয়োজন বলে না, মানা হয়, অনুভূতি করা হয় জ্যোতি। এবং আমি তোমার চোখে সেই সব দেখছি যা তুমি লুকানোর চেষ্টা করছো। জ্যোতি চোখ বন্ধ করল। অশ্রু তার গালে পড়তে লাগল, কিন্তু সে সেগুলো পচছিল না। হয়তো প্রথমবার সে তার ভুল, তার ক্লান্তি সবকিছু খোলামেলা ছেড়ে দিতে চাইছিল। কিছুক্ষণ চুপ্পি ছিল। তারপর সে কাঁপা আওয়াজে বলল, প্রদীপ, কি আমি জিজ্ঞাসা করতে পারি, তোমাকে কি আমার শ্রণ আসত কখনো? প্রশ্ন ছোট ছিল, কিন্তু তার ব্যথা লম্বা ছিল। প্রদীপ কিছু পল চুপ ছিল। তারপর ধীরে করে বলল, প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেক সেই পলে যখন আমি কোথাও ফেল হতাম, কোথাও পড়ে যেতাম, তোমার শ্রণ আসত জ্যোতি। কারণ আমি চাইতাম যে যেই দিন আমি জিতব, সেই জয় তোমার সাথে ভাগ করব। জ্যোতির হৃদয় ভিতর পর্যন্ত হিলে গেল। সে কাঁপা হাতে খপড়েল দেয়াল ধরল, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কিন্তু সে থেমে গেল, গলা ভরে গেল। কিন্তু আমি তোমার সাথে ছিলাম না। সে মাথা ঝুঁকিয়ে নিল। প্রদীপ ধীরে করে বলল, সময় আমাদের বদলে দেয়, কিন্তু মানবতাকে মুছে না। তোমার ব্যথা আমি দেখছি, এবং তাকে অবহেলা করতে পারি না। জ্যোতি এক পলের জন্য তার চোখ তুলল। না অপরাধ বোধ ছিল, না কোনো দাবি। শুধু একটা ভাঙা মানুষের নীরব অনুরোধ ছিল যে কেউ তাকে বুঝুক। সে ধীরে করে বলল, প্রদীপ, আমার কারুর কাছে আশা করার অধিকার নেই। আমি আমার ভুলের মূল্য দিচ্ছি। প্রদীপ হঠাৎ কাছে এলো, এতটা যে তার আওয়াজ সোজা জ্যোতির হৃদয়ে পৌঁছল। জ্যোতি, মূল্য শুধু ভুলের নয়, চোকানো হয়, অবস্থারও চোকাতে হয়। এবং তোমার অবস্থা তোমার ভুল থেকে বেশি কঠোর ছিল। জ্যোতি দুঃখে হাসল, সেই হাসি যাতে না খুশি ছিল, না আশা, শুধু ভাগ্যের ওপর প্রশ্ন ছিল। কাশ, সে ধীরে করে বলল, কাশ তুমি তখনই এমনই বলতে, যখন আমার তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। প্রদীপ গভীর শ্বাস নিল। তখন আমার সংগ্রাম ছিল, আজ আমার বোঝাপড়া আছে। জ্যোতির গলা ভরে এলো। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তখনই ভিতর থেকে জ্যোতির পিতার তীব্র কাশির আওয়াজ এলো। জ্যোতি ভয় পেল। 1 মিনিট পাপা। সে তৎক্ষণাৎ ভিতরে ছুটল। প্রদীপও তার পিছনে গেল। বুড়ো পিতা খুব তীব্র কাশছিল। জ্যোতি তাদের মাথা সাহায্য করল। পাপা, জল। ধীরে ধীরে প্রদীপ ঝট করে জলের গ্লাস দিল। জ্যোতির হাত কাঁপছিল, কিন্তু সে পাপাকে সামলাল। কিছুক্ষণ পর কাশি কিছুটা শান্ত হল। জ্যোতির পিতার দুর্বল আওয়াজ এলো, বেটা, তুমি কেন কাঁদছ? সব ঠিক হয়ে যাবে। জ্যোতি আরও জোরে কেঁদে উঠল। সে পাপাকে জড়িয়ে ধরল। প্রদীপ এসব দেখছিল। জ্যোতির ভাঙা, তার একাকিত্ব, তার বাধ্যতা, এবং তার ভিতরে কিছু গলে যাচ্ছিল, এতটা যে সে নিজেকে থামাতে পারল না। সে ধীরে করে বলল, জ্যোতি। জ্যোতি অশ্রু মুছতে মুছতে তার দিকে দেখল। আজ রাতের মধ্যে তোমার পাপার পুরো চিকিৎসা শুরু হয়ে যাবে। আমি টিম পাঠাবো, এবং তুমি। সে কিছুটা থামল। তারপর আরও নরম আওয়াজে বলল, তুমি একা নও এখন। জ্যোতির শ্বাস থেমে গেল। হয়তো সে বিশ্বাস করতে পারছিল না যে সেই প্রদীপ, যাকে সে ছেড়ে দিয়েছিল, আজ এত বছর পরেও একইভাবে দাঁড়িয়ে আছে, পুরোপুরি আগের মতো, বরং হয়তো আরও ভালো। সে ধীরে করে বলল, প্রদীপ, আমি তোমাকে বিব্রত করতে চাই না। প্রদীপ মাথা নাড়ল। যখন হৃদয়ে আপনত্বে ভরা থাকে, তখন সাহায্য বিব্রতি নয়। জ্যোতি প্রথমবার তার মুখ গভীরভাবে দেখল। তার ভিতরের শান্তি, তার চোখের ব্যথা, এবং তার সেই পুরানো ভালোবাসা যা মরেও জীবিত ছিল। এবং সেই পলে তার চোখ থেকে এক অশ্রু পড়ল, ধীরে করে। হয়তো কৃতজ্ঞতার অশ্রু। সেই অশ্রু পড়তেই যেন হাওয়ায় এক অদৃশ্য রেখা তৈরি হল, যাতে পুরানো সম্পর্কের ধুলোও ছিল, এবং নতুন সম্পর্কের সম্ভাবনাও। প্রদীপ সেই অশ্রু দেখল, কিন্তু সে কিছু বলল না। কখনো কখনো শব্দের নীরবতা আওয়াজ থেকে বেশি গভীর হয়। জ্যোতি তার পাপাকে কাপড় দিয়ে ঘাম মুছতে থাকল, কিন্তু তার হাত কাঁপতে থাকল। এই কাঁপা ক্লান্তির নয়, এক অপরাধ বোধের ছিল, যাকে সে বছর ধরে হৃদয়ে চাপা দিয়ে রেখেছিল। প্রদীপ ধীরে করে কাছে দাঁড়িয়ে বলল, জ্যোতি, চলো বাইরে কিছু হাওয়া নাও, তোমার পাপা এখন ঘুমিয়ে পড়েছেন। জ্যোতি মাথা নাড়ল এবং ধীরে ধীরে বাইরে এলো। ঝুপড়ির বাইরে হাওয়া হালকা ছিল, কিন্তু তার হৃদয়ের ভিতরে আজ বছরের পুরানো ঝড় খোলামেলা কাঁদছিল। তুমি এতটা কেন করলে আমার জন্য? সে কাঁপা আওয়াজে জিজ্ঞাসা করল।
প্রদীপ তার দিকে না দেখে বলল, যে মানুষকে কখনো নিজের হৃদয়ে রেখেছি তাকে কষ্টে দেখে মন কি করে চুপ থাকতে পারে। আমি হয়ে গিয়েছি, কিন্তু মানুষ হওয়া ছাড়িনি। জ্যোতি চোখ ঝুঁকিয়ে নিল। কাশ আমি তোমাকে চিনতে পারতাম। কাশ আমি তোমার স্বপ্নে কিছু বিশ্বাস করতাম। প্রদীপ হাসল, কিন্তু সেই হাসি অসম্পূর্ণ ছিল। সময় প্রত্যেকের পরীক্ষা নেয়, কখনো স্বপ্নের, কখনো সম্পর্কের। জ্যোতি কাপা আওয়াজে বলল, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি। প্রদীপ, তুমি চাও তো আমাকে ক্ষমা করো না, কিন্তু আমার পাপাকে বাঁচিয়ে নাও। আমি তাদের কাছেও হেরে গিয়েছি। প্রদীপ তার কাঁধে হালকা হাত রেখে বলল, জ্যোতি, কাউকে ক্ষমা করার জন্য হৃদয় বড় হওয়া চাই, এবং আমার হৃদয় এখনও সেই রকম। এটা শুনে জ্যোতি চুপ হয়ে গেল, সেই চুপ যা মানুষকে ভিতর থেকে ভাঙে এবং আবার গড়েও। সন্ধ্যা পর্যন্ত প্রদীপ জেলা হাসপাতালের পুরো মেডিকেল টিম পাঠিয়ে দিল। ডাক্তার, নার্স, ওষুধ সবকিছু ঝুপড়ির বাইরে জড়ো হতে লাগল। পুরো এলাকা দেখার জন্য এলো। লোকেরা অবাক ছিল যে এক কালেক্টর এক শিক্ষিকার ঝুপড়িতে এতটা চিন্তা নিয়ে কেন দাঁড়িয়ে আছে। কিন্তু কাউকে এটা জানা ছিল না যে এই চিন্তা দায়িত্বের নয়, ভাবনার ছিল। ডাক্তাররা জ্যোতির পাপাকে দেখল, অবস্থা গুরুতর ছিল, কিন্তু চিকিৎসা শুরু হয়ে গেল। যখন সব কিছুটা শান্ত হলো, তো প্রদীপ বাইরে এলো, যেখানে জ্যোতি মাটিতে বসে নীরবে হাওয়া দেখছিল। ভয় পেও না, প্রদীপ ধীরে করে বলল। সে এখন নিরাপদ হাতে আছে। জ্যোতি ধীরে করে জিজ্ঞাসা করল, তুমি এসব কেন করছো? প্রদীপ এবার তার চোখে দেখে বলল, কারণ তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি তোমাকে কখনো হৃদয় থেকে ছাড়িনি, এবং কারো ব্যথাকে তার অতীতের ভিত্তিতে মাপা যায় না। জ্যোতির চোখ আবার ভরে এলো। আমি তোমাকে ভুল বুঝেছি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি ভাঙতে থাকলে এবং আমি নিজের জীবনে হারিয়ে গিয়েছি। আজ তুমি আমাকে তুলছ, এবং আমি লজ্জায় মাটিতে ডুবে গিয়েছি। প্রদীপ হালকা হাসির সাথে বলল, জ্যোতি, কিছু সম্পর্ক ভাঙে না, শুধু সময় থেকে চাপা পড়ে যায়। তোমার বাধ্যতা তোমার ভুল নয়। জ্যোতি গভীর শ্বাস নিল। যদি সেই সময় তুমি ফেল না হতে, তাহলে হয়তো আমি তোমাকে ছাড়তাম না। প্রদীপ শান্ত আওয়াজে বলল, এবং যদি তুমি আমাকে না ছাড়তে, তাহলে হয়তো আমি আজ আইএএস না হতাম। কিছু দূরত্ব উচ্চতার কারণ হয়ে যায়। সে শুনে জ্যোতি আর কেঁদে উঠল। তার অশ্রু এবার অনুতাপের নয়, বরং সেই সম্মানের ছিল, যা তাকে বছর পরে পেয়েছে। ডাক্তাররা বাইরে এসে বলল, চিকিৎসা লম্বা চলবে, টাকার প্রয়োজনও হবে। জ্যোতি ঝট করে মাথা তুলল। আমি চেষ্টা করব স্যার, আমার কাছে সঞ্চয় নেই, কিন্তু আমি স্কুল থেকে অ্যাডভান্স। প্রদীপ হাত তুলে তার কথা থামালো। জ্যোতি, এসব আমি দেখে নেব, তুমি শুধু তোমার পাপার কাছে থাকো। জ্যোতি অবাক ছিল, সে কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পরে যখন সব মেডিকেল টিম চলে গেল, তো শুধু দুজন বাকি রইল, একটা ভাঙা সম্পর্ক এবং দ্বিতীয়টা তাকে জোড়ার চেষ্টা করা মানুষ। প্রদীপ যেতে লাগল, তো জ্যোতি ধীরে করে ডাকল, প্রদীপ। প্রদীপ ঘুরে দেখল। জ্যোতি হেজিটেট করে বলল, কি কখনো তুমি এটা ভেবেছ যে যদি আমি ফিরে আসতে চাই, তো কি তুমি আমাকে স্বীকার করবে? তার শব্দ হাওয়ায় থেমে গেল। ঝুপড়ির বাইরের নীরবতা আরও গভীর হয়ে গেল। প্রদীপ কিছু সেকেন্ড পর্যন্ত তাকে দেখতে থাকল। তারপর তার ঠোঁটে একটা খুব শান্ত কিন্তু খুব ভাবুক হাসি এলো। জ্যোতি, সম্পর্ক কাপড় নয় যে ছিঁড়ে গেলে ফেলে দেওয়া যায়, এবং হয়তো আমাদের সম্পর্ক আজও সেখানে দাঁড়িয়ে আছে যেখানে তুমি তাকে ছেড়ে দিয়েছিলে। শুধু ধুলো জমে গিয়েছে, আমি তাকে পরিষ্কার করে দেব, যদি তুমি চাও। তো জ্যোতি কেঁদে উঠল। এবার সেই কান্না ভাঙার নয়, একটা স্বস্তির ছিল, একটা বিশ্বাসের ছিল, একটা নতুন শুরুর ছিল। সে ধীরে করে সামনে বাড়ল, এবং প্রদীপ কিছু না বলে তাকে সামলালো, যেন বছরের দূরত্ব এক পলে মিটে গিয়েছে। সেই ঝুপড়ির বাইরে একটা ভাঙা সম্পর্ক আবার জীবন পেল। কখনো কখনো ভালোবাসা ফিরে আসে না, শুধু সেখানে থাকে, কোনো এক মানুষের হৃদয়ে, শান্ত, গভীর এবং অপেক্ষা করা। এবং আজ সেই অপেক্ষার অন্ত হয়ে গেল বন্ধুরা। কোনো মানুষকে তার সংগ্রামের সময় ছেড়ো না। যে আজ অসফল আছে, কাল সেই তোমার গর্বের কারণ হয়ে উঠতে পারে। সম্পর্ক সময়ের মার থেকে ভাঙে না, অহংকারের মার থেকে ভাঙে। এবং যদি হৃদয়ে জায়গা বাকি থাকে, তো কোনো সম্পর্ক কখনো শেষ হয় না। কিন্তু বন্ধুরা, কি জ্যোতির এতটা অনুতাপ হওয়া উচিত ছিল? এবং কি প্রদীপ ঠিক করল তাকে ক্ষমা করে? কমেন্টে অবশ্যই লিখুন। আপনার এক লাইন কারো চিন্তা বদলাতে পারে। এবং গল্প পছন্দ হলে তো ভিডিওটাকে লাইক করুন, চ্যানেল